জমিদার ভিলাটির আগের মালিক রাজশঙ্কর বর্মন। সে নাকি এই ভিলাতে একাই থাকতেন, কারোর সঙ্গে দেখা করতেন না। অনেকে বলে তিনি নাকি এখানে তন্ত্র সাধনা করতেন, তাই তিনি একাই থাকতেন। কিন্তু একদিন তার বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুর কারণ আজ অবধিও জানা যায়নি। সেই দিন থেকেই এই বাড়িতে নাকি অদ্ভুত সব কাণ্ড কারখানা শুরু হয়ে যায়। এখানে আশেপাশে যারা থাকতো তারা আর থাকতে পারে না। তারা নাকি মাঝে মাঝেই রাজশঙ্কর বর্মনকে এ বাড়ির আশেপাশে ঘুরতে দেখেছে। এই বাড়িতে ভুতুড়ে তাণ্ডব এতটাই বেড়ে যায় যে লোক এই বাড়িটাকে ভুতুড়ে বাড়ি বলতে শুরু করে। রাত্রে কেউ এই ভিলাতে থাকার সাহস পর্যন্ত দেখায় না। ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল তমলুক টকিসে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তমলুক টকিস থেকে আমি সুমিত বলছি। আজ আমরা শুনব পলাশ দাসের লেখায় এক হাড় হিম করা ভূতের গল্প, জমিদার ভিলায় ভূতের খপ্পরে। গল্প পাঠে আমি সুমিত। গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে নতুন কিছু আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা রাখলাম। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, জমিদার ভিলায় ভূতের খপ্পরে। কাজের সূত্রে আমরা 4 বন্ধু গিয়ে উঠি সুরাটের একটা ফ্ল্যাটে। আমাদের খুব ইচ্ছা দেশের বিভিন্ন ভুতুড়ে জায়গাগুলো ঘুরে আসা। আর আমরা যেখানে থাকি তার কাছেই একটা পরিত্যক্ত ভিলা আছে। লোকে বলে সেই ভিলাটি নাকি ভুতুড়ে, অকাহনে নাকি কারোর আত্মা আটকে আছে, তাকে নাকি অনেকে দেখেছে। আমরা প্ল্যান করি ওই ভিলাতে একটা রাত কাটাবো আর পুরো ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব। খোঁজ নিয়ে জানতে পারি ভিলাটির মালিক এখন আর এখানে থাকেন না। আমরা খোঁজ নিয়ে তার সাথে যোগাযোগ করি আর তার কাছ থেকে পারমিশন নিয়ে নিই যে এক রাত এই ভিলায় আমরা থাকতে পারবো। ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। তার কিছুদিন পরেই আমরা বেরিয়ে পড়ি ওই ভুতুড়ে বাড়িটাতে রাত কাটানোর উদ্দেশ্যে। ক্যামেরা, পোশাক আশাক এবং অন্যান্য দরকারি জিনিস গুছিয়ে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়ি। ভিলাতে পৌঁছেই দুপুর গড়িয়ে বিকেল। জায়গাটা খুব মনোরম ও খুব সুন্দর পরিবেশ। সামনে বিশাল বড় জঙ্গলে কত রকম পাখির ডাক ভেসে আসছে। জঙ্গলের ভেতরে হয়তো বয়ে যাচ্ছে একটা নদী। মনোযোগ দিয়ে কান পেতে শুনলে তার বয়ে যাওয়ার শব্দটা শোনা যায়। এক কথায় মন প্রাণ জুড়িয়ে যায় এমন জায়গায়। গাড়ি থেকে যাবতীয় জিনিসপত্র নামিয়ে ভিলাতে প্রবেশ করি আমরা। সম্পূর্ণ ভিলা ঘুরে দেখার পরে আরও বেশি রোমাঞ্চের জন্যে যাই জঙ্গলের ভেতরে। সেখানে নদীর পাশে বসে আড্ডা মারছিলাম, আরও অনেক মজা করছিলাম। এই রকম মজা করতে করতে বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। আমরা জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছি। এবারে বাড়ি ফেরার পালা। আমার বন্ধু শিহরি বলল, দেখছিস তো আমরা জঙ্গলের কত ভিতরে চলে এসেছি। এবার তো বাড়ি ফিরতে হবে নাকি, না জঙ্গলে কাটিয়ে দিবি রাতটা? অপু বলল, কেন রে, ভিলাতে কি তোর বউ অপেক্ষা করছে তোর জন্যে, যে দেরি হলে ঘরে ঢুকতে দিবেনি? নাকি তুই এখনো ছোট বাচ্চাটি আছিস রে, যে তোর ভয় করছে? আমি বললাম, না রে অপু, সত্যি অনেক দেরি হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে, খিদেও পেয়েছে খুব। চল খাবারটা খেয়ে নিই, দিয়ে রাত্রে অপেক্ষা করব যদি বাড়ির পুরনো মালিক আমাদের সঙ্গে দেখা করতে আসে। রঞ্জিত বলল, ওসব ভূতের চক্কর বাদ দে, খুব জোর খিদে পাচ্ছে, চল জলদি খেতে হবে, তারপর আবার ক্যামেরা সেট আপ, অনেক কাজ আছে। আমরা সবাই হ্যাঁ হ্যাঁ বলে বাড়ি চলে গেলাম। সবাই মিলে ভিলাতে ফিরে আসি। এসে দেখি এ বাড়ির কেয়ারটেকার পটলদা আমাদের জন্য খাওয়া রেডি করে রেখেছেন। পটলদা আমাদেরকে
ফিরতে দেখে বলল, তোমরা এসেছো দাদাবাবুরা, বসো বসো, খাবারটা খেয়ে নাও। তোমাদের খাবার দিয়ে আমিও বাড়ি যাব। তোমরা কিন্তু সাবধানে থেকো গো দাদাবাবুরা। রাত্রে কেউ ডাকলে ঘর থেকে বেরোবে না একদম। জানোই তো এ বাড়ির কাণ্ড কারখানা। কেন যে তোমরা এ বাড়িতে এলে? আচ্ছা আচ্ছা, খেয়ে নাও। সবার মনে বাড়ির পুরনো মালিকের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রবল। আর কথা না বাড়িয়ে সবাই খেতে বসে পড়লাম। এমন সময় রঞ্জিত বলল, রান্নাটা কিন্তু বেড়ে হয়েছে পটলদা। কচি পাঠাটার স্বাদ একদম অতুলনীয়। আর একটু আছে, থাকলে দাও তো গো। আমি বললাম, কি অদ্ভুত বলতো তোরা, এক পাঁঠা আরেক পাঁঠার প্রশংসা করছে। সবাই মিলে খুব হাসাহাসি আর মজা করতে করতে খাচ্ছিলাম। খাওয়ার শেষে সব কাজ সেরে পটলদা বাড়ি ফিরে যায়। আমরাও একটু রেস্ট নিয়ে কাজে লেগে পড়ি। ক্যামেরা লাগানো, মনিটর ফিট করা, এরকম কিছু কাজ শেষ করে আমরা প্ল্যান করি দুজন করে জাগবে আর বাকি দুজন শোবে। আবার কিছুক্ষণ পরে ওই দুজন শোবে, আবার অন্য যারা দুজন তারা জাগবে। প্রথমবার জাগলো শিহরি আর অপু। আমি আর রঞ্জিত শুয়ে পড়লাম। শিহরি বলল, কিরে, দেখা পাবো সেরকম কিছু? রঞ্জিত বলল, দেখাই যাক না কি হয়। যদি কোনো পেতনির দেখা পায়, আগে তোর বিয়ের কথাই বলবো। শিহরি বলল, তেনাদের নিয়ে ওসব বললে দেখবি তেনারা তোরই ঘাড় আগে মটকাবে। এই রকম কথাবার্তা চলছিল। হঠাৎ করে ঢং ঢং করে আওয়াজ শুরু হতে শিহরি ভয় পেয়ে যায় এরকম হঠাৎ আওয়াজে। আর পেছন থেকে রঞ্জিত দাঁত বের করে বেজায় হাসতে থাকে। হাসতে হাসতে রঞ্জিত বলল, ওরে হাঁদারাম, নিচের ঘরের বড় ঘড়িটায় 12টার ঘন্টা বাজলো, আর তাতেই তুই ভয় পাচ্ছিস? শিহরি বলল, ধুর, কি যে বলিস, ভয় পাইনি রে। ওই রকম হঠাৎ আওয়াজে একটু ঘাবড়ে গেছিলাম। রঞ্জিত বলল, আরে আর ঢং করতে হবে না তো। এতক্ষণে সবাই চুপ, পুরো বাড়ি নিস্তব্ধ। কিন্তু পাশের ঝোপে ঝিঝি পোকা এক নাগাড়ে ডেকেই যাচ্ছে। বেশ কিছুক্ষণ পরে দুজনেরই ঘুমে চোখ হঠাৎ বন্ধ হয়ে এসছে। হঠাৎ করে ঠুক ঠুক আওয়াজ শুরু হতে শিহরি ধড়পড় করে উঠে পড়ে। আবার একই রকম আওয়াজ হতে শিহরি রঞ্জিতকে ডেকে দিল। রঞ্জিত ধড়পড় করে উঠে বলল, কি 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 হলো হঠাৎ? শিহরি বলল, দেখ, রাজশঙ্করের আত্মা জেগে গেছে মনে হয়। কান পেতে শোন, ওর পায়ের আওয়াজ ভেসে আসছে। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল কিছু শোনার জন্য। আবার আওয়াজ এলো, ঠুক 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 করে। খড়ম পায়ে দিয়ে হাঁটলে যেরকম শব্দ হয়, এই শব্দটা ঠিক সেরকম। রঞ্জিত বলল, চল চল, আর দেরি করিস না, ক্যামেরাটা অন কর, আমি বাকিদেরকে ডাকছি। শিহরি বলল, দাঁড়া, একা যাস না, আমিও যাই, একটু দাঁড়া। রঞ্জিত বলল, ভীরু ডিম একটা, জলদি আয়। শিহরি জলদি ক্যামেরাগুলো সেট আপ করে রঞ্জিতের সাথে আমাকে আর অপুকে ডেকে সব বলল। তারপর আমরাও আওয়াজটা শুনতে পাই। দেরি না করে আমরা চারজনে ক্যামেরা নিয়ে ওই আওয়াজ তার উৎস খুঁজতে বেরিয়ে পড়লাম। কিন্তু যতই আওয়াজটার কাছে যাওয়ার চেষ্টা করছি, ততই আওয়াজটা যেন দূরে চলে যাচ্ছে। এরকম করতে করতে এত বড় ভিলা তার এক চক্কর আমরা লাগিয়ে ফেললাম, তাও আওয়াজটার উৎসের কাছে যেতে পারলাম না। এইভাবে ঘুরতে ঘুরতে প্রায় 1 ঘন্টা কেটে গেল। বড় ঘড়িটাতে আবার ঢং ঢং করে 1টার ঘন্টা বাজলো। ধীরে ধীরে ঠুকঠুক আওয়াজটাও বন্ধ হয়ে গেল। আমরা আবার রুমে ফিরে এলাম। তারপর প্রায় 1 ঘন্টা বসেই আছি। আর কোনো শব্দ না শুনতে পেয়ে আমরা যে যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। চোখটা লেগেই এসেছে। এমন সময় আচমকা একটা জোরে চিৎকারের শব্দ শুনে আমাদের ঘুম ভাঙল। শব্দটা আসছে অপুর রুম থেকে। আমি রুম থেকে বেরিয়ে দৌড়ে গেলাম অপুর রুমে। পিছনে রঞ্জিত আর শিহরিও ছুটে এলো।
দেখি অপু বিছানার মাঝখানে দুই হাঁটুর মাঝখানে মাথা গুঁজে বসে আছে। দেখে মনে হয় সে খুব ভয় পেয়েছে, কিন্তু অপু মুখ দিয়ে কেমন একটা অদ্ভুত অস্পষ্ট আওয়াজ করছিল। অপু কি বলছিল সেটা শোনার জন্যে আমি ওর কাছে যেতেই ও হঠাৎ দাঁত বের করে আমার দিকে এমন দ্রুত গতিতে আসলো আমি ঠাওর করতে পারিনি, আর আমার হাতে খুব জোরে একটা কামড় বসালো, এতটাই জোরে যে আমার হাত দিয়ে রক্ত পড়তে শুরু করলো। ভাগ্যিস সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকা রঞ্জিত আর শিহরি আমার হাতটা ছাড়িয়ে ওকে চুল ধরে টেনে দূরে সরালো, না হলে আমার হাত থেকে মাংস কামড়ে খেয়ে নিত সে। অপু এমনিতেই খুব রোগা, ঠেলে দিলে পড়ে যায় এমন ছেলে, কিন্তু এখন যেন গায়ে এক দানবীয় শক্তি এসে গেছে। শিহরি আর রঞ্জিতটাকে আটকাতে পারছে না। আমার তো তখন ভয়ে পা কাঁপছে, আর হাতের ব্যথায় হাতটাও কাঁপছে। আমি দেখলাম ওর হাতে কি যেন একটা মুঠো করে রাখা আছে। শিহরি আর রঞ্জিত ওর হাত ধরেছিল, আমি হাতের মুঠোটা খোলার চেষ্টা করছি। সে কি দানবীয় শক্তি, কোনো মতে হাত থেকে ওটা ছাড়াতে পারছি না। আবার সে আমাকে কামড়াতেও আসছে। ওর শরীরে শক্তি এতটাই বেড়ে গেছে কোনো রকমের শিহরি আর রঞ্জিত আটকাতে পারল না। সে হাত ছাড়িয়ে আমার দিকে আবার আসছে। হঠাৎ এমন সময় শিহরি সামনে ফ্লাওয়ার ভ্যাসটা নিয়ে অপুর মাথায় সজোরে একটা মারল, আর সঙ্গে সঙ্গে অপু অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন ওর হাতে দেখি একটা সোনার আংটি রয়েছে, তাতে আবার হিরে বসানো। সেই আংটিটা পকেটে পুরে আমরা অপুকে জাগানোর জন্য তার মুখে জল ছেটাচ্ছি। এমন সময় সামনে চেয়ারটা হঠাৎ পড়ে গেল। আমরা পিছনে ঘুরে দেখি পিছনে কেউ নেই। সঙ্গে সঙ্গে একটা হাত আমার গলা ধরতে যাচ্ছিল। আমি আবার পিছনে ঘুরতে ঘুরতে সেটা উধাও। এরকম সময় আমি বললাম, এখানে আর থাকা যাবে না, চল চল জলদি চল, বেরো এখান থেকে। আমরা তিনজন মিলে অপুকে ধরে রুম থেকে বাইরে বের করলাম। বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কান ফাটানোর শব্দে একটা বাজ পড়ল। সবাই অবাক, কারণ সারাদিন এমনকি রাত্রেও আবহাওয়া একদম পরিষ্কার ছিল, তাহলে হঠাৎ করে বৃষ্টি। অপুর রুমের একটা জানলার কাঁচ হঠাৎ করে ভেঙে পড়ল। তখন সবার অবস্থা খারাপ। আমরা তাড়াতাড়ি করে অপুকে ধরে সিঁড়ির কাছে নিয়ে এসেছি। আমাদের পেছনে কেউ একজন ভারী ভারী পা ফেলে আসছে। খড়ম পায়ে তার পদক্ষেপের আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছি আমরা তিনজন। কোনো মতে আর এ বাড়িতে থাকা যাবে না। পাশের জঙ্গল থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। আবার একটা বাজ পড়ল খুব জোরে। এবারে যেন আমাদের বাড়ির পেছনেই বাজটা পড়ল। বিদ্যুতের আলোয় সব সাদা হয়ে গেল, আর সেই মুহূর্তে আমরা দেখতে পাই আমাদের সামনে এক বিদঘুটে বিচ্ছিরি পচে গলে যাওয়া শরীরের মানুষ দাঁড়িয়ে। আর কি বাজে গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। আলোটা সরে যেতেই আবার চোখের নিমেষে সব হাওয়া হয়ে গেল। বৃষ্টির আওয়াজ, জানলার ঝনঝন শব্দ, পেছনে খড়ম পায়ে কারো দৌড়ানোর শব্দ। এই বাড়িটা যেন আমাদের মেরে ফেলতে চায়। আমরা তিনজন অপুকে নিয়ে প্রাণপণে দৌড়াচ্ছি। অপুকে সিঁড়ি থেকে নামাতে এত সময় লাগছে যে পেছনের সেই অশরীরী দৌড়ানোর আওয়াজ আরও কাছে চলে আসছে। কোনো মতে অপুকে নিয়ে সিঁড়ি থেকে নামলাম। ধপ করে পুরো বাড়ির সব আলো নিভে গেল। কানের কাছে কেউ যেন এসে বলল, আমার আংটিটা রেখে যা, আমার আংটিটা রেখে যা। আমি ভয়ে পকেট থেকে আংটিটা বের করে দূরে ছুঁড়ে ফেলে দিলাম। সঙ্গে সঙ্গে সব বাড়ির আলো
আবার জ্বলে উঠল, আর সেই খড়মের আওয়াজ, জানলার ঝনঝন শব্দও থেমে গেল। শুধু বাইরের বৃষ্টিটা পড়ছে। সবার শরীর থেকে টাল ঘাম ছুটে গেল। আর দেরি না করে অপুকে নিয়ে গাড়িতে উঠলাম। বার কয়েক গাড়ির চাবি ঘোরানোর পর গাড়িটাও স্টার্ট হয়ে গেল। আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম। কিছুটা দূরেই একটা প্রাইভেট হসপিটালে অপুকে নিয়ে গেলাম। ওরা ওষুধ টষুধ দিয়ে অপুর জ্ঞান ফেরালো। সেই রাতটা আর হসপিটাল থেকে বেরোনোর সাহস পাইনি। আমাদের ব্যাগপত্র, ক্যামেরা সব ওই বাড়িতেই পড়ে রইল। পরের দিন পটলদাকে সঙ্গে নিয়ে সেগুলো আমরা বের করে নিলাম। রঞ্জিত বলল, কিরে অপু, সেই দিন তোর ওই রকম হলো কিভাবে? আর তোর হাতে আংটিটা এলোই বা রঞ্জিতের কিভাবে? কথা শুনে অপু বলল, তোরা সব যখন শুয়ে গেলি, কিন্তু আমার খুব জোরে টয়লেট পেয়েছিল, তাই গেছিলাম। আসার সময় রাজশঙ্কর বর্মনের ছবির নিচে চোখে পড়তেই দেখলাম কি একটা চকচক করছিল। সামনে গিয়ে দেখি ওটা একটা সোনার আংটি, তাতে আবার হিরে বসানো আছে। লোভ সামলাতে না পেরে পকেটে ঢুকিয়ে নিই। সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা বাতাসের ধাক্কা লাগলো আমার গায়ে, যেন আমার সারা শরীরে কেউ বরফ ঢেলে দিয়ে গেল, এতটা ঠান্ডা। আমি দৌড়ে আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় উঠি। কিছুক্ষণ পরে দেখি দরজার নিচ দিয়ে একটা কালো ধোঁয়া রুমে ঢুকছে। আমি খুব ভয় পেয়ে যাই। তোদেরকে যে ডাকবো, চিল্লাতে যাচ্ছি, মুখ থেকে কোনো আওয়াজ আসছে না। ছুটে পালাবো কি, আমার শরীরে একটা অঙ্গ কাজ করছে না, হাত পা কিছুই নড়ছে না। আমি শুধু দেখছি ওই কালো ধোঁয়াটা আমার রুমে ঢুকছে। একটা পচা গলা গন্ধ আসছে, এত বাজে গন্ধ যে আমার বমি চলে আসছে। মনে হলো ধোঁয়াটা পুরো রুমে ছড়িয়ে পড়েছে, কিন্তু না, আসলে ধোঁয়াটা জমাট বেঁধেছে একটা ছায়া মূর্তিতে। ধীরে ধীরে ছায়াটা একদম মানুষের মতো ছায়া মূর্তিতে পরিণত হলো। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে, আমার হাত পা কাজ করছে না। দেখলাম ছায়া মূর্তিটা আমার দিকে এগিয়ে আসছে আর হাত বাড়িয়ে কিছু একটা চাইছে। হয়তো সে আংটিটাই চাইছিল, কিন্তু আমার হাত কাজ করছে না। সে আমার দিকে এগিয়ে আসছে, কাছে, আরও কাছে আসছে। আমার মুখের সামনে আসতে আমি প্রাণপণে চিৎকার করলাম। তারপর আমার কিচ্ছু মনে নেই। অপুকে তারপর হসপিটাল থেকে নিয়ে আমরা সবাই একসাথে বাড়ি ফিরলাম। আপনারা শুনছিলেন পলাশ দাসের লেখায় এক হাড় হিম করা ভূতের গল্প, জমিদার ভিলায় ভূতের খপ্পরে। টিম তমলুক টকিসের পক্ষ থেকে পলাশ দাসকে অসংখ্য ধন্যবাদ একটি সুন্দর গল্প আমাদের সাথে শেয়ার করার জন্যে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে আমাদের পরবর্তী গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা আমাদের পাশে থাকুন। আপনার গল্পপ্রেমী প্রিয়জনদের আমাদের গল্পের লিঙ্কটা শেয়ার করুন। যারা আমাদের সাপোর্ট করে যাচ্ছেন, তমলুক টকিসের সমস্ত টিম মেম্বারের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ। এইভাবে আপনারা আমাদের পাশে থাকুন আর আশীর্বাদ করুন, যাতে আরও ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তমলুক টকিস। নমস্কার। গল্পের সমস্ত চরিত্র, স্থান, কাল সবই কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো মিল নেই। তা সত্ত্বেও যদি ঘটনার সাথে বাস্তবের কোনো মিল পাওয়া যায়, তা নিতান্তই কাকতালীয়।